বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৯ পৃষ্ঠার একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক সংখ্যক টেনিস বল এবং ৪টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। আচ্ছা, এবারে বলা হয়েছে একটি টেনিস বলের মূল্য ২৬ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৮০ টাকা। আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে কি ক সংখ্যক টেনিস বল। আচ্ছা, ক দ্বারা কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝানো হয়নি, তাই না? ধরো আমরা যদি ৫টি টেনিস বল কিনে থাকি, হ্যাঁ, তাহলে ক দ্বারা কিন্তু সেই ৫টি টেনিস বলকে বোঝানো হয়েছে। আবার ক দ্বারা কিন্তু এখানে ৭টিকেও বোঝানো হতে পারে, ১০টিকেও বোঝানো হতে পারে, ১৫টিকেও বোঝানো হতে পারে। অর্থাৎ যে কয়টি টেনিস বল আমরা কিনেছি সেই সংখ্যাটাকে কিন্তু ক দ্বারা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে ক সংখ্যক টেনিস বল এবং ৪টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে হচ্ছে খ টাকা। ঠিক আছে, আমরা ক সংখ্যক টেনিস বল কিনেছি এবং ৪টি ব্যাট কিনেছি, তাহলে এই টেনিস বল এবং ৪টি ব্যাট, হ্যাঁ, এই সবগুলোর মূল্য একত্রে হচ্ছে কত টাকা? খ টাকা। অর্থাৎ একত্রে যে কয় টাকা হবে সেই টাকাটাকে কি দ্বারা এখানে নির্দেশ করা হয়েছে? খ দ্বারা। খ দ্বারা কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, মোট মূল্যটাকে। এবারে বলা হয়েছে একটি টেনিস বলের মূল্য ২৬ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৮০ টাকা। আচ্ছা, তাহলে একটি টেনিস বলের মূল্য বলা হয়েছে কত টাকা? ২৬ টাকা। তাহলে এই কয়ের জায়গাতে যে কয়টি টেনিস বল থাকবে, ধরো আমরা যদি ৭টি টেনিস বল কিনি, হ্যাঁ, তাহলে ৭-এর সঙ্গে কিন্তু আমরা ২৬কে গুণ করব, কারণ একটির দাম যেহেতু ২৬ টাকা, তার মানে ৭টির দাম কিন্তু নিশ্চয়ই ৭ গুণ বেশি হবে, তাই না? ২৬-এর সঙ্গে আমরা ৭কে গুণ করব, তাহলে কিন্তু আমরা কি এই কয়টি টেনিস বল কিনলাম এবং তার কয় টাকা দাম হলো সেই দামটি কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এবং আমরা যেহেতু ৪টি ব্যাট কিনেছি, তাই না, একটি ব্যাটের দাম বলা হয়েছে ১৮০ টাকা। তাহলে একটির দাম যদি ১৮০ টাকা হয়, ৪টির দাম কি নিশ্চয়ই কিন্তু ৪ গুণ বেশি হবে। তার মানে আমরা কী করব? ১৮০-র সঙ্গে ৪কে গুণ করলেই কিন্তু আমরা ৪টি ক্রিকেট ব্যাটের মূল্য পেয়ে যাব, তাই না? তাহলে আমরা যখন এই কয়ের সঙ্গে ২৬কে গুণ করলাম তখন পেলাম হচ্ছে টেনিস বলের মূল্য, এবং এই ৪-এর সঙ্গে ১৮০-কে গুণ করলে পেলাম হচ্ছে আমরা ক্রিকেট ব্যাটের মূল্য, তাই না? তাহলে এই টেনিস বলের মূল্য এবং এই ব্যাটের মূল্যটাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে মোট যে দামটা পাবো, মোট যে মূল্যটা পাবো, সেটিকে বলা হয়েছে কত এখানে? খ টাকা। ধরো সে এখানে ১৫০০ টাকা হয়েছে, হ্যাঁ, মনে করি আমরা ধরে নিচ্ছি যে ১৫০০ টাকা হয়েছে, তাহলে সেই ১৫০০ টাকাকে বোঝানো হয়েছে কি দ্বারা? খ দ্বারা। ঠিক আছে, তাহলে আশা করি সকলে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে দেখো এই উদ্দীপক থেকে আমাদের নিচে ৩টি প্রশ্ন দেওয়া রয়েছে। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তাহলে ক এবং ক্ষয়ের যে সম্পর্কটা সেটি আমাদের একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, যে কিন্তু খুবই সহজ। আমরা কি করতে পারি? যেহেতু টেনিস বল আমরা কিছু সংখ্যক টেনিস বল কিনেছি এবং ৪টি ক্রিকেট ব্যাট কিনেছি, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, টেনিস বলের দাম এবং এই ক্রিকেট ব্যাটের দাম যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু এই খটাকে আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এটি কিন্তু ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্ক। আমরা ১ নাম্বার দিয়ে কী লিখবো? দেখো আমরা ১ নাম্বার দিয়ে লিখবো হচ্ছে প্রথমে কি আমরা কিন্তু টেনিস বলের মূল্যটা বের করবো, তাই না? আমরা কয়টি টেনিস বল কিনেছি আমরা কিন্তু সেটি জানি না, তাই না? এবং একটি টেনিস বলের দাম কয় টাকা? ২৬ টাকা। তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে একটি টেনিস বলের দাম হচ্ছে ২৬ টাকা। ২৬-এর সঙ্গে আমরা যে কয়টি টেনিস বল কিনবো সেই কয় সংখ্যাকেই তো গুণ করব, তাই না? তাহলে আমরা কয়টি টেনিস বল কিনেছি? ক সংখ্যক। এইখানে কয়ের জায়গাতে যা হোক সেটি আমাদের কিন্তু দেখার বিষয় না, তাই না? আমরা যেহেতু ক সংখ্যক কিনেছি, তাই আমরা ২৬-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? আমরা কিন্তু গুণ করবো ককে। ঠিক আছে, আমরা লিখলাম ২৬ গুণ ক, আমরা একটি প্রথম বন্ধনী দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এইটুকুর কাজ করলে কিন্তু আমরা টেনিস বলের দাম পেয়ে যাব, হ্যাঁ, এই জন্য আমরা এখানে একটি প্রথম বন্ধনী দিয়ে দিলাম। এখন টেনিস বলের সঙ্গে আমরা যোগ করব কাকে? আমরা এখানে কিন্তু একটি যোগ চিহ্ন দিলাম। যোগ করব কাকে? আমরা যে ক্রিকেট ব্যাট কিনেছি ব্যাটের মূল্যটাকে কিন্তু এখানে যোগ করব, তাই না? তাহলে একটি ব্যাটের মূল্য কত টাকা? এই যে একটি ব্যাটের মূল্য ১৮০ টাকা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ১৮০। এর সঙ্গে আমরা গুণ করব কয়টি? গুণ করব কতকে? যেহেতু ৪টি ব্যাট কিনেছি আমরা, তাহলে ৪টি ব্যাটের দাম কি নিশ্চয়ই ৪ গুণ বেশি হবে, এই জন্য ১৮০-র সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে ৪কে, তাই না? আচ্ছা, এরপর আমরা এখানে আরও একটি প্রথম বন্ধনী দিয়ে দিলাম। কারণ হচ্ছে কি, আমরা এই দুটির কাজ করলে কিন্তু আমরা ব্যাটের মূল্যটা আলাদাভাবে পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এতটুকুর কাজ করলে পাবো হচ্ছে বলের মূল্য
এবং এতটুকুর কাজ করলে পাবো ব্যাটের মূল্য। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, বল এবং ব্যাটের মূল্য যদি যোগ করে দিই, তাহলে আমরা পাবো কি, আমরা কিন্তু মোট মূল্যটা পাবো, তাই না? মোট কয় টাকা হয় সেটিকে পাবো। আর এই মোট মূল্যটাকে বলা হয়েছে কি, খ টাকা। তাহলে যে বলা হয়েছে কি, যে একত্রে খ টাকা, তাই না? তাহলে এই দুটিকে যোগ করলে আমরা পাবো হচ্ছে খ। আমরা এই সমানের পরে কিন্তু লিখে দিলাম এখানে খ। তাহলে এটি হচ্ছে কি, ক এবং খ এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটি কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। আচ্ছা, বলা হয়েছে খ এর মান নির্ণয় করি, অর্থাৎ এই যে খ এর মান, খ দ্বারা কি বোঝানো হয়েছে, খ দ্বারা কিন্তু আমাদের মোট মূল্যটাকে বোঝানো হয়েছে। তাহলে খ এর মান নির্ণয় করার অর্থ কি, খ এর মান নির্ণয় করার অর্থ হচ্ছে মোট মূল্য কত টাকা সেটি আমাদের বের করতে হবে, তাই না? অর্থাৎ এই ব্যাটের মূল্য এবং বলের মূল্য এই দুটি মিলে মোট কত টাকা হলো সেটি আমরা বের করব। এটি কিন্তু খ, তাই না? আচ্ছা, বলা হয়েছে কি বলা হয়েছে দেখো, খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। অর্থাৎ এই ক এর জায়গাতে আমাদের এবার 8 ধরতে বলা হয়েছে। ক দ্বারা আমরা কি বুঝি, ক দ্বারা কিন্তু টেনিস বলের সংখ্যাকে বোঝানো হয়েছে। তাহলে ক এর মান যদি 8 হয়, এই যে ক এর মান যদি 8 হয়, অর্থাৎ আমরা যদি 8টি টেনিস বল কিনি, তাহলে আমাদের মোট মূল্য কত হবে, খ এর মান কত হবে, খ এর মান মানেই তো মোট মূল্য। তাহলে যদি আমরা 8টি টেনিস বল কিনি, তাহলে আমাদের খ এর মূল্য কত হবে সেটি বের করতে বলা হয়েছে। এটি আমরা কিভাবে বের করব, আমরা এই সম্পূর্ণ লাইনটি প্রথমে লিখব। ঠিক আছে, প্রথমে লিখে তারপরে কি করব, এই ক এর জায়গাতে যদি আমরা 8 বসাই, হ্যাঁ, তারপরে দেখো এই দুটিকে গুণ করলে আমরা বলের মূল্য পেয়ে যাব, এই দুটিকে গুণ করলে ব্যাটের মূল্য পেয়ে যাব, তারপরে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু মোট কয় টাকা মূল্য হয় সেটি আমরা পেয়ে যাব। এটিই কিন্তু খ এর মান, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 2 এর 2 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে ক হতে পাই। আমরা ক হতে, ক এবং ক না, 1 নং হতে পাই, তাই না? আমরা লিখবো হচ্ছে 1 নং হতে পাই। আমরা লিখবো 1 নং হতে পাই, 1 নং হতে পাই। আমরা 1 নং অঙ্ক হতে কি পাই, আমরা ক এবং খ এর একটা সম্পর্ক তৈরি করেছিলাম, তাই না? সেই সম্পর্কটাই কিন্তু এখানে লিখে দেব। 1 নং হতে পাই আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 26 গুণ হচ্ছে ক, তাই না? আচ্ছা, এর সঙ্গে আমরা যোগ করেছিলাম কি, ব্যাটের মূল্য, এটি কিন্তু বলের মূল্য। এবারে ব্যাটের মূল্য কীভাবে বের করেছিলাম, 180 গুণ হচ্ছে 4, তাই না? একটি ব্যাটের মূল্য 180 টাকা, আমরা এরকম 4টি ব্যাট কিনেছিলাম, সমান হচ্ছে খ। আমরা এই লাইনটি কিন্তু ক থেকে আমরা নিলাম, ঠিক আছে? মানে 1 নং হতে কিন্তু আমরা এটি নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে দেখো আমরা কি করব, এবার শুধুমাত্র এই ক এর জায়গাতে আমাদের বলা হয়েছে কি, আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক এর মান যদি 8 হয়, তার মানে ক এর জায়গাতে আমরা এবারে 8 ধরবো। হ্যাঁ, আমরা এখানে একটি বা দিব, আমরা বা দিয়ে শুরু করব। কেন বা দিয়ে শুরু করলাম, তোমাদের সবসময় মনে রাখতে হবে, যে সমস্ত অঙ্কের মাঝখানে সমান চিহ্ন থাকে সেই সমস্ত অঙ্কগুলো শুরু করতে হয় বা লিখে, ঠিক আছে? এই জন্য আমরা বা লিখলাম। এবার আমরা ক এর জায়গাতে কী করব, আমরা 8 বসাবো। হ্যাঁ, আমরা লিখবো হচ্ছে 26 গুণ, এই ক এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এবারে 8, এবং বাকি যা আছে সব একই রকমভাবে রেখে দেবো। এই যে যোগ আছে, যোগ লিখলাম, আমরা লিখলাম হচ্ছে 180 গুণ 4 সমান হচ্ছে কি খ। এখন এই ক এর জায়গাতে আমরা যে 8 লিখলাম, এই বিষয়টা আমরা এখানে একটু দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে ধরো একটি তৃতীয় বন্ধনী দিয়ে আমরা লিখে দিলাম যে ক এর মান বসিয়ে আমরা লিখলাম হচ্ছে কি, ক এর মান বসিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের যে শিক্ষক আমাদের এই খাতাটি দেখবেন, হ্যাঁ, তিনি কিন্তু বুঝবেন যে আমরা এইখানে আগে ছিল ক এবং এইখানে 8 কিভাবে করে হলো। হ্যাঁ, তখন উনি এই লাইনটি দেখে বুঝবে যে ক এর মান বসিয়ে আমরা এখানে 8 পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নিচের লাইনে একটি বা দিলাম। এখন এই দুটিকে গুণ করো, দেখো 26 এবং যদি আমরা 8কে গুণ করি, 6 8 হয় 48। হ্যাঁ, 48-এর 8কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 4, 8 এবং 2কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং 4 মিলে কত হয়ে যায় 20, তাই না? আমরা পাচ্ছি কত, 208। আমরা এই দুটিকে গুণ করে পাচ্ছি 208। আচ্ছা, আমরা জানি যখন এই দুটি সংখ্যাকে গুণ করে একটি মাত্র সংখ্যা পাবো, অর্থাৎ এই বন্ধনীর কাজ করে যখন আমরা একটি মাত্র সংখ্যা পাবো, তখন কিন্তু এই বন্ধনী আমাদের উঠিয়ে দিতে হয়। তাহলে আমরা কিন্তু এখানে 208 মানে একটি সংখ্যা পেয়েছি। এখন কি করব, এই বন্ধনীটা উঠিয়ে দিব। এবারে আমাদের যোগ রয়েছে, আমরা এখানে একটু যোগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো, এবার যদি আমরা এই গুণটি করি, 180-র সঙ্গে 4কে গুণ করো,
দেখো 180 সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, 4 শূন্য গুণে 0, 4 এ 8 কত হয় আমরা জানি, 4 এ 8 কিন্তু হয়ে যায় হচ্ছে 32, তাই না? 4 এ 8 32, 32-এর এই যে দেখো 32-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 3। এবার 4 দ্বারা 1কে গুণ করলে হয় 4 একে 4, 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7। আমরা মোট পাচ্ছি কত? 720। আমরা এখানে লিখে দিলাম 720। হ্যাঁ, আমরা দেখো এখানে কিন্তু দেখো এই ব্র্যাকেটের কাজ করে, বন্ধনীর কাজ করে আমরা 720 অর্থাৎ একটি মাত্র সংখ্যা পাচ্ছি। এর জন্য এই বন্ধনীটাও আমরা উঠিয়ে দিলাম। এরপরে রইল সমান খ, আমরা লিখে দিলাম সমান খ। ঠিক আছে, এখন দেখো আমরা এবারে লিখবো হচ্ছে বা, এই দুটিকে আমরা এবারে যোগ করবো, তাই না? 208 যোগ 720, এই দুটিকে যোগ করলে আমরা কিন্তু ক্ষয়ের মান পেয়ে যাব। দেখো আমরা যদি যোগ করি, আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে প্রথমে যোগ করতে হয়। তাহলে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 0, 8 এবং 0 মিলে হয়ে যায় 8, আমরা শেষে লিখে দিলাম 8। এবার দেখো মাঝের সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যা যোগ করো, 0 এবং 2কে যোগ করলে হয় 2, আমরা এই আগে লিখে দিলাম 2। এবারে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা যোগ করো, 2 এবং 7 মিলে হয়ে যায় 9, আমরা এই শুরুতে লিখে দিলাম 9। সমান হচ্ছে কত? খ। আচ্ছা, সমান আমরা লিখে দিলাম খ। এখন আমরা পাচ্ছি কত? 928। 928 সমান খ। বা আমরা কিন্তু এবারে এই কথাটিকে একটু ঘুরিয়ে লিখতে পারি, সুতরাং খ সমান 928। ঠিক আছে, তাহলে খ সমান 928 এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু কথাটা সুন্দর হয়, অর্থাৎ ক্ষয়ের মান আমরা পাচ্ছি হচ্ছে 928। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। আচ্ছা, আমরা কিন্তু আগের বারে খ এর মান নির্ণয় করেছি, তাই না? এবার আমাদের ক এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। তাহলে খ মানে কি? খ মানে কিন্তু মোট মূল্য। হ্যাঁ, আমাদের বলা হয়েছে যে ক এর মান নির্ণয় করি। ক মানে কি? ক দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে কয়টি টেনিস বল আমরা কিনেছি, তাই না? টেনিস বলের সংখ্যাকে বোঝানো হয়েছে। তাহলে এই কয়ের মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ কয়টি টেনিস বল কিনেছি সেটি আমরা এবারে নির্ণয় করব যখন খ সমান 1032। খ মানে কি? মোট মূল্য। যখন মোট মূল্য 1032 তখন হ্যাঁ কয়ের মান কত সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ঠিক আগের অঙ্কের মতোই এই যে 1 নম্বরে আমরা ক এবং ক্ষয়ের মধ্যে যে সম্পর্কটা পেয়েছি, এই সম্পর্কটাকে ব্যবহার করেই আমরা কিন্তু এই অঙ্কটিও সমাধান করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ক্ষয়ের মান কিন্তু এই যে ক্ষয়ের মান কিন্তু দেওয়া রয়েছে কত? 1032। ঠিক আছে, ক্ষয়ের এই মানটি বসিয়ে আমরা এই কয়ের মান কত হয় সেটি আমরা বের করব। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। তোমরা যদি 2 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে 3 নম্বর অঙ্কটি তোমরা অটোমেটিক বুঝবে, খুবই সহজেই বুঝবে। হ্যাঁ, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা 2-এর 3 নাম্বার দিয়ে লিখব। সেই প্রথমে 1 নম্বরে আমরা যে ক এবং ক্ষয়ের সম্পর্কটা পেয়েছিলাম সেই সম্পর্কটাকে কিন্তু লিখব যে 1 নং হতে পাই, তাই না? 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি? আমরা কিন্তু 1 নং হতে পেয়েছি হচ্ছে 26 গুণ ক, তারপরে যোগ হচ্ছে কি 180 গুণ 4 সমান পেয়েছিলাম কি খ। তাহলে আমরা কিন্তু ক হতে এই লাইনটি পেয়েছিলাম। তাহলে এখন এটিকে ব্যবহার করে কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধানটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের কিন্তু 3 নম্বরে বলা হয়েছে কি ক এর মান নির্ণয় করো। আমাদের এই ক এর মান নির্ণয় করতে হবে যখন খ এর মান কত? খ সমান হচ্ছে 1032। তাহলে আমরা এবারে খ এর যে 1032 মান দেওয়া রয়েছে এই মানটাকে এবারে বসাবো। ঠিক আছে, দেখো আমরা এখানে একটি বা লিখলাম, এখানে যা রয়েছে সব একই রকমভাবে রেখে দিব, শুধুমাত্র ক্ষয়ের জায়গাতে 1032 লিখব, কারণ ওর মান আমরা বসাবো, তাই না? দেখো আমরা লিখলাম হচ্ছে 26 গুণ ক যোগ তারপর হচ্ছে কি 180 গুণ হচ্ছে 4 সমান, এবারে ক্ষয়ের জায়গাতে কি লিখবো? 1032, তাই না? 1032। এখন এই ক্ষয়ের জায়গাতে যে 1032 পেয়েছি এটি আমরা বোঝানোর জন্য কি করব? আমরা এখানে একটি বন্ধনীর মধ্যে লিখব হচ্ছে খ এর মান বসিয়ে, তাই না? ক্ষয়ের মান বসিয়ে। ঠিক আছে, তাহলে আমি আগেও বলেছি যে শিক্ষক তোমাদের খাতা দেখবেন তিনি কিন্তু বুঝবেন যে আমরা এখানে
আগে ছিল খ, এখন 1032 কীভাবে করে পেলাম, তাই না? ক্ষয়ের মান বসিয়ে পেলাম। আচ্ছা, এখন আমরা সবসময় একটি বিষয় মনে রাখবো, সেটি হচ্ছে যার মান আমরা বের করব, যেমন কয়ের মান বের করব, হ্যাঁ, যার মান বের করব সেটিকে আমরা এই সমানের যে কোনো এক পাশে রাখবো। ঠিক আছে, সমানের কিন্তু দেখো এই পাশে একটি পাশ রয়েছে এবং এইখানে কিন্তু আরও একটি পাশ রয়েছে, এটি হচ্ছে বাম পাশ এবং এই পাশটি হচ্ছে ডান পাশ, তাই না? তাহলে যেহেতু কয়ের মান বের করবো, তার মানে শুধু ককে আমরা এই সমানের বাম পাশে রাখবো এবং আর বাকি সব সংখ্যাগুলোকে আমরা আস্তে আস্তে করে এই ডান পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কাজটি করার আগে আমরা এখানে যে গুণটি রয়েছে, এই গুণগুলোকে আমরা একটু সমাধান করি। দেখো আমরা এখানে একটি বা লিখলাম। এবারে 26-এর সঙ্গে যদি আমরা ককে গুণ করি তাহলে কত হবে? 26 এবং ককে গুণ করলে কিন্তু হয়ে যাবে 26 ক, 26 ক। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখো একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি 26 ক, এই জন্য এই বন্ধনীটা আমরা উঠিয়ে দিলাম। এরপরে যোগ রয়েছে, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। 180-র সঙ্গে 4কে গুণ করে আমরা কত পেয়েছিলাম? আমরা কিন্তু আগের বারই পেয়েছিলাম হচ্ছে কত? 720, তাই না? আচ্ছা, আবারও দেখো, যদি আমরা 180-র সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, 4 শূন্য গুণে 0, 4 8 32, 32-এর 2কে লিখলাম এখানে, হাতে থাকলো আমাদের 3, 4 1 4 এবং এই 3 মিলে হয়ে যায় 7। আমরা পাচ্ছি 720, তাই না? আমরা এই দুটিকে গুণ করে পাচ্ছি 720, আমরা লিখে দিলাম 720 সমান রয়েছে কত? 1032, আমরা একই রকমভাবে রেখে দিলাম 1032। আচ্ছা, এবারে কি করব? আমরা শুধুমাত্র ককে এই সমানের বাম পাশে রাখবো আর প্রত্যেকটি সংখ্যাকে আস্তে আস্তে করে কি করব? এই সমানের ডান পাশে নিয়ে আসবো। এবং এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যখন কোনো সংখ্যা, হ্যাঁ, তার সাইড পরিবর্তন করে, মানে বাম পাশ থেকে ডান পাশে যায় কিংবা ডান পাশ থেকে বাম পাশে যায়, তখন সে যখন সাইড পরিবর্তন করে তখন কিন্তু সে উল্টো হয়ে যায়। অর্থাৎ যদি সে যোগ থাকে তাহলে উল্টো পাশে গিয়ে সে হয়ে যায় বিয়োগ, যদি বিয়োগ থাকে উল্টো পাশে হয়ে যায় বিয়োগ থাকলে হয়ে যায় যোগ। আবার যদি ভাগ থাকলে ওই পাশে উল্টো পাশে গিয়ে হয়ে যাবে গুণ, গুণ থাকলে উল্টো পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, মানে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এই 720-কে পাঠাবো। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই 26-কে পরে পাঠাবো কেন? কারণ 26-এর সঙ্গে তো ক রয়েছে, এই জন্য আমরা এটিকে পরে এর কাজ পরে করব। আগে আমরা এই 720-কে পাঠাই। হ্যাঁ, দেখো আমরা এখানে রাখবো হচ্ছে শুধু 26 ক, আমরা লিখবো হচ্ছে 26 ক। হ্যাঁ, এরপরে কি করবো? এই 720-কে যেহেতু এই পাশে পাঠিয়ে দেবো, এই জন্য এখানে আমরা সমানটাকে লিখে দেবো। এই যে সমান, সমানের পরে রয়েছে কি 1032, 1032। এখন এই 720-কে যেহেতু আমরা এই পাশে নিয়ে আসবো, হ্যাঁ, ও এখানে কি আকারে রয়েছে? দেখো 720-এর আগে রয়েছে যোগ, তার মানে এটি কিন্তু যোগ আকারে রয়েছে, তার মানে এই পাশে গিয়ে হয়ে যাবে কি? বিয়োগ, হয়ে যাবে বিয়োগ 720। আগে ছিল যোগ 720, এখন হয়ে যাবে বিয়োগ 720। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে নিচের লাইনে আরও একটি বা দিলাম। হ্যাঁ, এখানে যা আছে তাই রেখে দাও। 26 ক সমান, এবার 1032 থেকে যদি আমরা 720-কে বিয়োগ করি, দেখো আমরা বিয়োগ করলে কত পাই? দেখো 1032 থেকে যদি আমরা 720-কে বিয়োগ করি, দেখো আমরা জানি যে 2 থেকে যদি 0 বিয়োগ করি না, 2 থেকে যদি 0 চলে যায় তাহলে কত থাকে? 2 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 2 থেকে যায়, আমরা লিখে দিলাম 2। এবার 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 1, আমরা লিখে দিলাম 1। এবারে দেখো এখানে 0 থেকে কিন্তু আমরা 7-কে বিয়োগ করতে পারবো না, এই জন্য এই 1টাকে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম। 1 এবং 0 মিলে হয়ে গেল 10, 10 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, তাহলে আমরা এখানে পাচ্ছি 312। আমরা এখানে লিখে দেব 312, অর্থাৎ এই বিয়োগটি করে কিন্তু আমরা পাচ্ছি 312। 26 ক সমান 312। আচ্ছা, এবার আমরা কি করব? শুধু এই যে দেখো কয়ের সঙ্গে কিন্তু 26 রয়েছে, হ্যাঁ, শুধুমাত্র কটাকে আমরা সমানের বাম পাশে রাখবো এবং এই 26টাকে উল্টো পাশে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমরা এবারে কী লিখবো? আমরা লিখবো হচ্ছে বা, শুধু কটাকে এখানে আমরা রেখে দিলাম, ক সমান, এখানে রয়েছে 312, আমরা লিখে দিলাম 312। এবার দেখো 26 এখানে কী আকারে রয়েছে? কয়ের সঙ্গে যেহেতু একসঙ্গে রয়েছে, মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কিন্তু আমরা এই ক্ষেত্রে বুঝে নেব যে সে এখানে গুণ আকারে রয়েছে। ঠিক আছে, কোনো সংখ্যার সঙ্গে যদি কোনো অক্ষর একসঙ্গে থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে সে গুণ আকারে রয়েছে। দেখো যদি আমরা একটু উপরে লক্ষ্য করি, এই যে 26 গুণ ক, 26 এবং ককে গুণ করেই তো আমরা 26 ক পেয়েছি, তার মানে এই দুটি কিন্তু গুণ আকারে রয়েছে, তাই না? যদি গুণ আকারে থাকে এই পাশে এসে হয়ে যাবে কি? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ভাগ কত? ভাগ 26, ভাগ 26, তাহলে আমরা লিখে দিলাম ভাগ 26। ঠিক আছে,
আচ্ছা, এবার যদি আমরা নিচের লাইনে আরও একটি বা দিই, দেখো আমরা বা দিয়ে লিখলাম হচ্ছে ক সমান, আচ্ছা আমরা যেহেতু এইখানে এই লাইনে ক এর মান পেয়ে যাবো, এই জন্য আমরা বা লিখবো না, আমরা এবার সুতরাং লিখবো। ঠিক আছে, আমরা একটু সুতরাং চিহ্ন দিলাম, সুতরাং ক সমান, এখন 312কে যদি আমরা 26 দ্বারা ভাগ করি, দেখো তো কয়বার ভাগ করা যায়, দেখো 26 দ্বারা যদি আমরা 312কে ভাগ করি, দেখো আচ্ছা 26 যেহেতু দুইটি অঙ্ক, একটি দুইটি, তাই না, দুইটি অঙ্ক রয়েছে, এই জন্য আমরা প্রথম দুটি অঙ্ককে ভাগ করি, প্রথম দুটি অঙ্ক মিলে হয়ে যায় 31। 31কে 26 দ্বারা কয়বার ভাগ যাবে, একবার, আমরা জানি 26 একে 26। আচ্ছা, এবার 26 থেকে 31 থেকে 26 বিয়োগ করলে কত থাকে, আমরা জানি থাকে হচ্ছে আরও 5, আমরা লিখে দিলাম 5। এবার এখানে যে 2 রয়েছে, 2টাকে নিচে নামিয়ে দাও, হয়ে গেল 52। 52কে 26 দ্বারা কয়বার ভাগ করা যাবে, দুইবার, আমরা জানি 26 দুগুণ 52। ঠিক আছে, তাহলে দেখো 52 থেকে 52 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0, আমরা ভাগফল পাচ্ছি কত, 12, অর্থাৎ এইখানে কিন্তু আমরা লিখে দিলাম 12, অর্থাৎ সুতরাং ক সমান হচ্ছে 12, অর্থাৎ ক এর মান হচ্ছে কত, 12। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা এই অঙ্কগুলো খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।